আমি এই ক্ষেত্রে একেবারেই আমি নভিস, এই জন্য আমি এটা লিখে নিয়ে আসলাম। কিন্তু আমি দেখলাম যে আমি যদি এটা পড়ে যাই তাহলে আপনারা যারা বিশেষজ্ঞরা যা যা বলেছেন, যারা যারা এটা আমাকে লিখে দিয়েছে তারা কিছু এগুলি জেনেই লিখেছে, সেগুলি রিপিট করা হবে, এর কোনো অর্থ নাই। আমি বরং আমার কতগুলি মানে এই যে এত ভালো একটা ঘটনা ঘটলো তারপরেও এর মধ্যে কিছু সমস্যা থাকতে পারে কি না, লেম্যান হিসেবে আমার মাথায় যেগুলি আসতেছে এগুলো আমি একটু বলি। আপনারা যারা বিশেষজ্ঞ আছেন তারা হয়তো এগুলি চিন্তা করেন এবং সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন, পদক্ষেপ নিতে পারবেন এই ভাবনা থেকে। প্রথমত আমি কিন্তু সত্যি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যে তরুণ যে কর্মকর্তারা এই কাজটা করেছে এবং তাদেরই কিন্তু করার কথা। 70 বছরের মানুষ তো আর এই সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করবে না, কেউ কেউ করেন, সেটা বাদ দেন আপনি, তারাই করবে, এটাই স্বাভাবিক। এবং আমি তাদেরকে আসলেই অভিনন্দন জানাই যে তারা একটা চমৎকার কাজ খুব অল্প সময়ের মধ্যে করেছেন, আসলেই তারা আমাদের ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। তাই বলে আমি কিন্তু ওদেরকেও বাদ দিচ্ছি না, কারণ এই মন্ত্রণালয়ের লোকজনও যে কয়েকজন আছেন তারা প্রচুর ভূমিকা এখানে রেখেছেন। মামুনের কথা উঠেছিল। মামুন, আমি এটুকু জানি যে কোনো একটা কিছু এই মিনিস্ট্রির ডিজিটালাইজেশনের জন্য বিরাট বড় একটা বাজেট দেওয়া হয়েছিল, বিরাট বড়, কয়েক কোটি টাকা। মামুন 28 লাখ টাকায় সেই কাজ করে শেষ করে দিয়েছে এবং বলেছে যে যা চাওয়া হয়েছিল আমরা তার থেকে বেশি করেছি। তার মানে কী পরিমাণ অর্থ যে আমাদের বিভিন্নখানে অপচয় হয় এটা কিন্তু তারও একটা প্রমাণ। এবং এত বড় অপচয়টা কিন্তু অপচয়ের হাত থেকে রক্ষা করা গেছে। ভালো লাগছে খুব এই কারণে যে মিশন মিনিস্ট্রি নিয়ে এই নেতিবাচক কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। আজকে দেখলাম যে সবাই একটু প্রশংসা করছে আমাদের, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। একটা ব্যতিক্রম, কিন্তু একটা খুব ওয়েলকাম ব্যতিক্রম আমি এটাকে মনে করি। এবং এই জন্য যারা কাজ করেছে আসলে কৃতিত্বটা তাদেরই পাওনা। অবশ্যই প্রতিষ্ঠান হিসেবেও যে প্রতিষ্ঠানগুলি এটাতে জড়িত তারাও এই কাজের জন্য পেতে পারে। এখন আমি আমার কয়েকটা উদ্বেগ বা একটু সমস্যার কথা চিন্তা করি। মাইগভ, এটাতে আপনারা সব ধরনের সেবা নিয়ে আসছেন, এটা কতটুকু সেফ, সিকিওর? বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু টাকা চুরি হয়ে গেছে। এখন আপনাদের এই যে একটা প্ল্যাটফর্মের উপর আপনারা নির্ভর করছেন, যদি এটাতে কোনো সমস্যা দেখা দেয়, আমার কাছে লেম্যান হিসেবে মনে হচ্ছে যে এটা বড় সমস্যার সৃষ্টি হতে পারে। বিকল্প কি আছে বা কোনো কি প্যারালেল কিছু আছে যেখানে এখানে যদি কোনো আক্রমণও হয় আপনি অন্যখান থেকে সেই সেবাটা দিতে পারবেন কোনো সমস্যা ছাড়া? এটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। সবসময় প্রযুক্তির যে উন্নতি সেটা কাজ করে না। এমআরপি সম্বন্ধে আমার খুব উচ্চ ধারণা ছিল। সর্বশেষ মিটিংয়ে আমি জানলাম যে এমআরপি একজনের পক্ষে একাধিক নেওয়া সম্ভব। আমি এটা কখনো কল্পনা করিনি, কারণ আমি দেখেছি দক্ষিণ আফ্রিকাতে যে এমআরপি নিতে এসছে, আঙ্গুল দেওয়া মাত্র সব ভুল তথ্য যেগুলি সে দিয়েছিল সেগুলি নাকচ হয়ে যাচ্ছে। তো আমি খুব ইমপ্রেস ছিলাম। কিন্তু একেবারেই অল্প কয়েকদিন আগে জানলাম যে আসলে একই ব্যক্তি একাধিক, মানে 2টা 3টা 4টা পাসপোর্টও নিয়েছে, এমআরপি 4টাই। তো এখন অর্থাৎ সমস্যা থাকতে পারে, কিন্তু টেকনোলজিক্যাল অগ্রগতির মধ্যেও সেটাকে আমরা এখন নতুন স্টেজে আসতেছি। এখানেও অনেক সমস্যা আছে, সেটা বলার মতো জায়গা এটা না। সেটা হলো যে ডিজিটাল পাসপোর্টে আমরা চলে যাচ্ছি, যেটাতে এই অসুবিধাগুলি হয়তো দূর করা যাবে। ভূমি নামজারি, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, গ্রামাঞ্চলে ভূমি নামজারিতে এটাকে ডিজিটালাইজ করার কারণে পূর্ববর্তী একটি স্টেপও কমে নাই সাধারণ মানুষের জন্য, একটি স্টেপ বেড়েছে। এখন তো ডিজিটালাইজ আবার নতুন করে অ্যাপ্লিকেশন, আপনি তো সবই করেছেন, সব পরীক্ষা নিরীক্ষাও হলো, এখন নতুন করে এটার জন্য অ্যাপ্লাই করতে হবে এবং এই জন্য অতিরিক্ত কিছু অর্থ ব্যয় করতে হবে। এবং গ্রামাঞ্চলের যেই ভূমি অফিসগুলি তারা অনেক বুদ্ধিমান হয়ে গেছে এখন। একসময় সামান্য কিছু তাদেরকে স্পিড বানিয়ে দিলে কাজ হয়ে যেত, এখন তারা মোটামুটি শহরের রেটে পৌঁছে গেছে প্রায়। এটা একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমি। কিছু দেশ গ্রহণ করে দেয় এটা, সেই দেশগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। সেখানে অর্থাৎ আমাদের এই সমস্যাগুলো কিন্তু থেকেই যাচ্ছে। 60,000 পাসপোর্ট আটকা আছে ইটালিতে। এবং কেন আটকা আছে? কাগজপত্রের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। তারা সবগুলো কেস আটকে রেখেছে, তার প্রতিটা কেস পরীক্ষা করে দেখবে, কারণ দুর্নীতি সবখানে আছে, শুধু আমাদের এখানে না। মানে আমাদের কেউ একজন, কোনো এক দালাল সেখান থেকে হয়তো 50 জন লোক লাগবে এরকম অনুমোদন নিয়ে এসেছে ওখানকার একটা প্রতিষ্ঠান থেকে। আসলে তার সেখানে 50টা চাকরি দেওয়ার মতো ব্যবস্থা নাই। এখানে প্রচুর টাকা পয়সার লেনদেন হয়েছে এবং আপনারা জানেন যে রেটস আর ভেরি হাই। 10, 12, 14, 15 লাখ টাকা লাগে একজনের যেতে, যেখানে
আসলে শুধু বিমান ভাড়া ছাড়া কিছুই লাগার কথা। তো তার অংশ তারা পায়, তারা কাগজটা দিয়ে দেয়। কাজে এই যে কাগজের বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে একটা বিরাট নতুন জিনিস এটা হতে যাচ্ছে, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে যেই দেশগুলি এটা গ্রহণ করছে না তাদের এখানে কিন্তু আমাদের সমস্যা প্রচুর রয়ে গেছে। ফর্চুনেটলি মধ্যপ্রাচ্যের দেশগুলো গ্রহণ করছে এবং তাতে করে আমাদের অনেক সুবিধা হয়ে যাবে। ঠান্ডা কমানো যায় না, বেশি ঠান্ডা হয়ে গেছে। জসিম সাহেব একটা কথা যেটা বলেছেন যে মিশনগুলোর সামনে ভিড়, উনি যে মিশনে ছিলেন খুব বড় না সেই মিশনটা, দৈনিক 300 পাসপোর্ট ইস্যু করতে হতো। এটা তো মিশন না, এটা তো একটা পাসপোর্ট অফিস। যেই মিশন 300 পাসপোর্ট ইস্যু করবে একদিনে, তার পক্ষে কি আর কোনো ধরনের কোনো সার্ভিস দেওয়া সম্ভব 5-7জন অফিসার স্টাফ মিলিয়ে? এমনকি আমাদের এখানে যে নাইট গার্ড হিসেবে যায় সে পর্যন্ত পাসপোর্টে সিল দেওয়ার কাজ করতেছিল বা ওই যে ফাইটাল কাজ করতেছিল। এটা হতে পারে না, এটার কোনো একটা বুদ্ধি বের করতে হবে। এবং একটা সিদ্ধান্ত হয়েছে যে যে সব জায়গাতে আসলেই ভিড় বেশি সেখানে লোক বল একটু বাড়ানো। কিন্তু আসলে আমরা যদি ডিজিটালাইজেশনটাকে, আমি জানি না আপনারা কীভাবে করবেন, আরেকটা স্টেপ যদি নিয়ে যেতে পারি যে এই লোকগুলি পাসপোর্টের জন্য ওখানে আসতে হবে না, পাসপোর্ট তার কাছে পৌঁছে যাবে, নতুন পাসপোর্ট এবং জেনুইন সব ডকুমেন্টস কাগজপত্র সহ, তাহলে বোধ হয় আরেকটু সুবিধা হতে পারত। ইমেজের কথা কোনো একজন বলেছিলেন বক্তাদের মধ্যে, আমার মনে ঠিক কে বলেছিলেন এটা, আমি এই ইমেজ নিয়ে বলে শেষ করবো আমার বক্তব্য। ইমেজ একদিনের সৃষ্টি হয় না, একদিনে শেষ হয় না। যখন এই যারা ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ডুবে মারা যায়, তাদের মধ্যে যখন আমাদের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যায়, ইমেজ কিন্তু তখন আপনি ভালো ভালো কথা বলে রক্ষা করতে পারবেন না। আবার যখন আপনার একজন ট্যাক্সি ড্রাইভার টাকা পয়সা ফেরত দেয়, অটোমেটিক্যালি কিন্তু আপনার ইমেজ উপরে ওঠে। আপনার এমপি যখন দুর্নীতির দায়ে জেলে যায় আরেক দেশে গিয়ে, আপনার ইমেজ রক্ষা করা সেখানে খুব কঠিন। তো আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের সার্বিকভাবে আমরা যা করব সেটাই আমাদের ইমেজ হবে, হুট করে একটা কিছু দেওয়া হবে না। কিন্তু ছোট ছোট পদক্ষেপ সেখানে আমাদেরকে নিয়ে যেতে পারে। আপনারা যে কাজটা করেছেন ছোট একটা পদক্ষেপ, এই একটা ক্ষেত্রে যদি কোনো ধরনের দুর্নীতি ছাড়া চমৎকারভাবে জিনিসটা পার হয়ে যায়, তাহলে দেখুন শুভেচ্ছা কিন্তু সদিচ্ছা কিন্তু সবারই আছে। আমি পুলিশের কথা বলছি, পুলিশ ভেরিফিকেশন একসময় কিন্তু পুলিশ থেকে নিয়ে এসে আমাদের ফরেন মিনিস্ট্রিতে আসতে হতো। আমার জন্য তো কাজটা কঠিন না, আমি যদিও প্রাইভেট পার্সন তখন, কিন্তু পররাষ্ট্র সচিব ছিলাম, আমার সাথে যারা কাজ করেছে তারাই সবাই আছে, বললেই সঙ্গে তাড়াতাড়ি করে দেবে কাজ। কিন্তু আমি আমার মেয়ের জন্য পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট নিতে গিয়ে দেখলাম যে তারাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাটেস্টেশনটা করাই নিয়ে গেছেন। তার মানে আগে যেটা সিস্টেম ছিল, আমি অনেক আগে কথা বলছি, তার থেকে ইমপ্রুভমেন্ট হচ্ছিল। এই সদিচ্ছাটুকু থাকলে কিন্তু সব ব্যবস্থাকে আরেকটু সহজ, আরেকটু ভালো করা যায়। এখন তো ধরুন একবার বাড়িতে বসে পেয়ে যাবে, সেটা হলো অন্য কথা। কিন্তু যখন এটা ম্যানুয়ালি হচ্ছিল তখনও কিন্তু তারা একটা স্টেপ কমিয়ে দিচ্ছিলেন মানুষের জন্য। এটা কিন্তু একটা বিরাট জিনিস। এবং তারপরে ইন্ডিভিজুয়াল যখন একটা কাগজ নিয়ে আসে, সেটা তো আবার সত্যতা যাচাই করে দেখতে হয় যে ঠিক আছে কিনা, সেটাও প্রয়োজন হচ্ছে না, কারণ পুলিশ নিজেই নিয়ে আসছিল এটা। তো আমি মনে করি যে এই স্টেপটা একটা ছোট স্টেপ, কিন্তু অনেক বড় স্টেপ। মানে ওই যে লম্বা জার্নি তো একটা স্টেপ দিয়ে শুরু হয়। তো আপনাদের যারা এটাতে জড়িতেছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আশা করব যে বিভিন্ন ক্ষেত্রে আমরা এসব দিকে এগোবো, যাতে করে দুর্নীতির সুযোগ যাতে কমে যায়। দুর্নীতির সুযোগ যেখানে থাকে সেখানে দুর্নীতি দমন একেবারে সম্পূর্ণ বন্ধ করা খুবই কঠিন।